আচ্ছা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে, মানে এর যে পরিসংখ্যান, বিশেষ করে লক্ষ্মীপুরের প্রেক্ষাপটে সেটা নিয়ে। হ্যাঁ, কারণ সরকারি হিসাব যা বলছে আর মাঠ পর্যায়ে মানে জেলে বা ব্যবসায়ীরা যা বলছেন তার মধ্যে একটা বেশ ফারাক দেখা যাচ্ছে। ঠিক, সরকারি হিসাব অনুযায়ী তো ইলিশে দেশ সয়লাভ হওয়ার কথা, কিন্তু বাস্তবে তো আমরা দেখছি উল্টোটা, দাম বেশি, সাধারণ মানুষের নাগালের প্রায় বাইরে। তো এই লক্ষ্মীপুরের অভিজ্ঞতাটাই আমরা একটু বোঝার চেষ্টা করব। সানাউল্লাহ সানুর একটা লেখার উপর ভিত্তি করে আলোচনাটা করছি আমরা। হ্যাঁ, উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। আচ্ছা, শুরুতেই বলি, বাংলাদেশ কিন্তু ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, প্রায় ৭৫% আমাদের এখানে হয়। আর মৎস্য অধিদপ্তর বলছে ২০০১ সাল থেকেই নাকি উৎপাদন ক্রমাগত বাড়ছে। যেমন ধরুন, এই যে ২০২৩-২৪ অর্থবছর শুধু লক্ষ্মীপুরেই নাকি ২৩,০০০ টন ইলিশ উৎপাদন হয়েছে। ২৩,০০০ টন, এটা তো অনেক বড় একটা সংখ্যা। হ্যাঁ, কাগজে কলমে তো বিরাট বৃদ্ধি দেখাচ্ছে। কিন্তু এই পরিসংখ্যান নিয়েই তো প্রশ্ন উঠছে, তাই না? মানে খোদ লক্ষ্মীপুরের জেলে, আড়তদার, ব্যবসায়ীরাই বলছেন এই হিসাবটা নাকি অনুমান নির্ভর। ঠিক, তাদের মূল অভিযোগটাই হলো কেউ নাকি তথ্য সংগ্রহ করতে আসেই না। তাহলে এই বিরাট সংখ্যাটা আসছে কোত্থেকে? ব্যাপারটা আসলে একটু গোলমেলে। আচ্ছা, সরকারি ভাষ্যটা কি? জেলা মৎস্য অফিস কি বলছে? দেখুন, জেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য যদি ধরি, তাহলে লক্ষ্মীপুরে মোট ২৫টা মাছঘাট আছে। এর মধ্যে ১২টা বড় ঘাটে নাকি তাদের ১২ জন গণনাকারী আছেন। গণনাকারী? তারা কি করেন? তারা নাকি প্রতিদিন সন্ধ্যায় কত ইলিশ এলো সেটার একটা হিসাব করে পাঠান। আর এই পদ্ধতি নাকি গত ৭ বছর ধরে চলছে। ৭ বছর ধরে? কিন্তু মাঠের চিত্রটা কি আসলেই তাই? এখানেই তো আসল প্রশ্নটা। কারণ যখন সরেজমিনে খোঁজ নেওয়া হয়েছে, যেমন ধরেন মতিরহাটের মতো বড় একটা ঘাট, হ্যাঁ, মতিরহাট তো বেশ পরিচিত, সেখানকার অভিজ্ঞ ব্যবসায়ী যেমন খোকন, যিনি প্রায় ১৫ বছর ধরে এই ব্যবসায় আছেন, বা ধরেন মিহির, ফারুক, তারা এই গণনাকারীর কথা শুনে রীতিমতো অবাক। অবাক কেন? তাদের ভাষ্য, এটা নাকি একদম হাস্যকর শোনাচ্ছে। তারা বলছেন লক্ষ্মীপুরের কোনো ঘাটেই নাকি কেউ কোনোদিন কোনো হিসাব নিতে আসেনি, কোনো গণনাকারী তারা দেখেননি। শুধু মতিরহাটেই এমন নাকি অন্য ঘাটেও একই অবস্থা? না না, প্রায় সবখানেই একই কথা। ধরেন আলেকজান্ডার সেন্টার খাল ঘাটের শফিক, বা ট্যাঙ্কি বাজার ঘাটের তৌহিদ, কিংবা ধরেন কটোরিয়া ঘাটের জামালউদ্দিন, সালেহ আহমদ, এরা সবাই কিন্তু একই কথা বলছেন। কি বলছেন তারা? যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার লোকজনকে তারা মাছের হিসাব নিতে দেখেননি। এই হিসাব তো আমাদের গাড়ে কোনোদিন জীবনে কেউ নেয় না আমাদের কাছে। আমি ধরেন বাক্সা ২০১৪ সালে বাক্সা দিছি, এখন আমার কাছে কেউ আসলো না, দেখি না এই হিসাব নিতে। অন্য কোনো ঘাটের হিসাব নেই কি? না, আমি বলতে পারি না। কোনো তথ্য সংগ্রহ করা হয় না ঘাট থেকে। তাহলে এই ২৩,০০০ টনের হিসাবটা কিভাবে আসছে? জেলেদের কোনো ধারণা আছে? ওই যে কটোরিয়া ঘাটের জেলে সালেহ আহমদ, উনার একটা ধারণা আছে। উনি মনে করেন হয়তো বড় শহরের বাজারগুলোতে যে মাছ যায় সেগুলোর ওজন থেকে একটা গড় অনুমান করে জেলার হিসাবটা তৈরি করা হয়। ও আচ্ছা, কিন্তু সেটা কি নির্ভরযোগ্য? না, কারণ সব মাছ তো আর বড় শহরে যায় না। অনেক মাছ তো স্থানীয় বাজারেই বিক্রি হয়ে যায়। তাহলে সেই হিসাবটা তো আসছে না। কিভাবে বলে এটা হ্যাঁ জানে আর হেদার আল্লাহ জানে। তবে কখনো কোনো এই গাড়ে অথবা কোনো গাড়ে আমার বয়সে আমার জীবনে আমি কখনো দেখিনি যে ইলিশ মাছ সরকারি কোনো লোকে ওজন দিচ্ছে বা কিছু, এমন কোনো সিস্টেম আমি দেখিনি। আপনার জীবনে আপনি কখনো দেখেন? আমার জীবনে আমি কখনো দেখি। এই ঘাটে সরকারিভাবে যেটা বলে এটা সম্ভবত মাছের আড়ত আছে না, মনে করেন ঢাকা অথবা চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, হয়তো আড়তদার কোনো মাছের ওজন টোজন দিয়া বেছে কিনা করে কিনা তা জানি না, সেটার উপরে বিশেষ করে বলে কিনা। তো সব মাছ তো আবার আড়তে যায় না। হয়তো একটা অনুমানের উপরে সরকার বলতে পারে, কিন্তু অ্যাকুরেট কোনো হিসাব কিতাব না। যার কারণে বাংলাদেশের অধিকাংশই হলো নদী, এবং টেকনাফ থেকে দুলিয়া পর্যন্ত সরকার তার সর্ব জায়গার নির্ধারণ করা সম্ভব না। এইটা হয়তো সরকার কোনো অনুভবের উপরে একটা বা আইডিয়ার উপরে হয়তো মাছের হিসাবটা আনুমানিক বা আইডিয়ার উপরে বলতে পারে, কিন্তু কোনো পুরোপুরি তথ্য বা পুরোপুরি হিসাব এখানে নেওয়া সম্ভব না। আর বিক্রির পদ্ধতিটাও তো একটা বড় বিষয়, তাই না? অবশ্যই। কটোরিয়া ঘাটের আরেক ব্যবসায়ী আলমগীর মোল্লা যেমনটা বলছিলেন, প্রায় সব ঘাটে ইলিশ বিক্রি হয় সংখ্যা ধরে,
মানে হালি হিসাবে 4টা বা পিস হিসেবে কিংবা পন হিসেবে 80টা। ওজনে বিক্রি হয় না? সরাসরি ঘাটে ওজনে বিক্রি হয় না বললেই চলে। ব্যবসায়ীরা প্রথমে একটা অনুমানের ওপর কেনেন, পরে তারা নিজেরাও ওজন করে সেটা বাজারে বা মোকামে পাঠান। ঘাটে ওজন করার সেরকম কোনো ব্যবস্থাই নেই। তাহলে তো আরও বড় প্রশ্ন চলে আসে, যদি ঘাটে ওজনই না হয়, সংখ্যায় বিক্রি হয়, তাহলে সরকারি পরিসংখ্যানে টন কাউন্টিং আসছে কি করে? ঠিক এইখানেই তো মূল প্যাচটা। ব্যবসায়ীরা যেমন কবির হোসেন বা জুলফিকার ব্যাপারে, তারা তো সরাসরি বলছেন এই পরিসংখ্যানগুলো অনেকাংশেই মন গড়া মানে বানানো। তাদের সন্দেহটা সেরকমই। তারা এমনও ভাবছেন হয়তো কোনো বিশেষ প্রকল্পের শর্ত পূরণের জন্য প্রতি বছর কাগজে কলমে উৎপাদন বাড়িয়ে দেখাতে হয়। যদি তাই হয় তাহলে তো এটা খুবই চিন্তার বিষয়, কারণ লক্ষ্মীপুরের হিসাব যদি এমন অনুমান নির্ভর হয়। উৎপাদনের যে চিত্র আমরা দেখছি সেটার নির্ভরযোগ্যতা নিয়েও তো প্রশ্ন ওঠে, তাই না? অবশ্যই। আমাদের এই ঘাটগুলা যারা আছে পুরা কমলনগরের রামগতির ঘাটগুলা, এসব ঘাটের শব্দ আলি হিসাবে বিক্রি হয়। এখানে কোনো ওজন হয় না, ওজন হয় না, টে হিসাবে বিক্রি হয়। পোয়া মাছ বিক্রি হয় টে হিসাবে, ইলিশ বিক্রি হয় আলি হিসাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, সরকারি হিসাবে লক্ষ্মীপুরে যদি দৈনিক গড়ে 82 টন ইলিশ আসে, মানে প্রতি ঘাটে প্রায় 3.5 টন, হ্যাঁ, তাহলে ব্যবসায়ীরা কেন বলছেন যে সংকটের সময়, মানে যখন মাছ কম থাকে, তখন সব ঘাট মিলিয়ে দৈনিক 20 টন ইলিশও পাওয়া যায়নি? এই হিসাবের গড়মিলটা তো বিশাল। আসলেই বিশাল ফারাক। একদিকে বলা হচ্ছে দৈনিক 82 টন, আর অন্যদিকে জেলেরা ব্যবসায়ীরা বলছেন 20 টনও পাওয়া কঠিন ছিল এক সময়। আর সবচেয়ে বড় প্রশ্নটা বোধহয় জেলেনাই তুলেছেন। কোনটা? ওই যে তালতলি ঘাটের জেলে মহসিন, বেলায়েত, মনির রাজা বলছিলেন। তাদের প্রশ্নটা খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারা কি জানতে চাইছেন? তারা বলছেন উৎপাদন যদি সত্যিই এত বাড়ে, তাহলে ইলিশের দাম কমে না কেন? তারা নিজেরাই তো পয়সা দিয়ে ইলিশ কিনে খেতে পারেন না। ঠিক, উৎপাদন বাড়লে তো দাম কমার কথা, সরবরাহ বাড়ার কথা, কিন্তু জেলেরা নিজেরাই খেতে পারছেন না। তাদের অভিজ্ঞতা বরং উল্টো, জালে আগের মতো মাছ পড়ছে না। মাছের যে দাম আর আমাদের যে ইনকাম অনুপাতে টাকার সাথে কোনো মিল নেই। আপনারা শুধু বিক্রি করেন, এখন বিক্রি করে খাইতে পারে না। তাহলে এই পরিসংখ্যানের সাথে তাদের জীবনের বাস্তবতার একটা অমিল কেন? তথ্যের উৎসগুলো নিয়েও তো প্রশ্ন আছে। হ্যাঁ, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এই সংস্থাগুলোই তো তথ্য সংগ্রহ আর বিশ্লেষণের দায়িত্বে থাকার কথা। কিন্তু লক্ষ্মীপুরের স্থানীয়রা, মানে জেলে বা ব্যবসায়ীরা, তারা বলছেন মাঠে এদের কারো উপস্থিতি তারা সেভাবে দেখেননি, বা কেউ তাদের থেকে সরাসরি কোনো তথ্য নেয়নি। তো সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের যে সরকারি পরিসংখ্যান আমরা পাচ্ছি আর মাঠের যে বাস্তবতা, তার মধ্যে একটা বিরাট ফারাক কিন্তু একদম স্পষ্ট। হ্যাঁ, তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়েই তো আসলে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। বিক্রি হচ্ছে সংখ্যায়, কিন্তু রিপোর্ট হচ্ছে টনে। এই রূপান্তরটা কিভাবে ঘটছে, কার তথ্যের ভিত্তিতে ঘটছে, সেটাই পরিষ্কার না। একদম। আর এই অস্পষ্টতা বা সম্ভাব্য ভুল পরিসংখ্যান কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর প্রভাব অনেক গভীর হতে পারে। ঠিক। আচ্ছা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া দরকার সবার ভাবনার জন্য। হ্যাঁ, অবশ্যই। প্রশ্নটা হলো, যদি একটা জেলার, বিশেষ করে লক্ষ্মীপুরের মতো গুরুত্বপূর্ণ একটা ইলিশ অঞ্চলের তথ্য সংগ্রহের পদ্ধতি এমন প্রশ্নবিদ্ধ আর অনুমান নির্ভর হয়, তাহলে জাতীয় পর্যায়ে আমরা ইলিশ উৎপাদনের যে সামগ্রিক চিত্রটা দেখছি সেটা আসলে কতটা বাস্তবতাকে তুলে ধরছে। আর এই যে তথ্যের গড়মিল, এই অস্পষ্টতা, এটা আমাদের জাতীয় মাছ ইলিশের সঠিক ব্যবস্থাপনা, এর সংরক্ষণ এবং সবচেয়ে বড় কথা, এর ওপর নির্ভরশীল লক্ষ লক্ষ জেলের জীবন ও জীবিকাকে শেষ পর্যন্ত কিভাবে প্রভাবিত করছে, এটা আসলেই আমাদের সবাইকে ভাবাবে। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।